থাকুন। আমি চুপচাপ বসে পড়লাম, কিছু বললাম না। কিন্তু ফারিয়ার এইসব করার আগা মাথা কিছু বুঝলাম না। আমাকে বসিয়ে রেখে নিজে তার কাজ করতে লাগলো। আরো আধা ঘন্টা নীরবে বসে থাকলাম, কিন্তু ফারিয়া আর কিছু বলল না। কিন্তু আমার চোখ হঠাৎ ফারিয়ার চোখের মায়ায় আটকে গেল। ফারিয়ার চোখগুলো টানা হরিণের চোখের মতো, এত সুন্দর চোখ। ওর চোখের দিকে আমি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম যখন আমাদের রিলেশন ছিল। তাই আমি এক নজর এসে আগের মতো গালে হাত রেখে নীরবে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া বিষয়টি বুঝতে পারে আমি সে আগের মতো ওর দিকে তাকিয়ে রয়েছি। তাই ফারিয়া আর কাজে মনোযোগ দিতে পারছিল না, এদিক ওদিক করছিল যাতে আমার দৃষ্টি পড়ে। কিন্তু ফারিয়া খুব ভালো করেই জানে আমি কিভাবে ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম। ফারিয়া আর সহ্য করতে না পেরে সিট থেকে উঠে আমার কাছে আসলো। কি ব্যাপার? কি হচ্ছে এটা? আমার ধ্যান ভাঙলো। কি হচ্ছে ম্যাডাম? কিছু বুঝছেন না? আমার দিকে তাকিয়েছিলেন কেন? কোথায় ম্যাডাম? আমি তো আপনার পাশে থাকা ওই চমকপ্রদ কলমটির দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম, কলমটা কত দিয়ে কিনছেন? এখন কি বলবি রে? কি? তুই কলমের দিকে তাকিয়েছিলি? আপনার দিকে তাকাবো কোন দুঃখী? কেমন লাগে দেখো এখন। যান আপনি আমার সামনে থেকে। আমি এই কথাটি শোনার জন্য অপেক্ষা করছিলাম। শোনা মাত্রই আমি দ্রুত রুম থেকে বের হয়ে আসলাম। আমি দ্রুত বেরিয়ে যাওয়া দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। যাই হোক, 1 ঘন্টা পর বাইরে এসে দেখলাম আরেকটা ঘটনা। সব স্টাফ দাঁড়িয়ে আছে আর খুব কাছ থেকে আমাকে দেখতে লাগলো। লে হালুয়া, ভিতরে ছিলাম এক বিপদে, বাইরে আবার আরেক ঝামেলা। ফারহাদ, ফেরদাউস ভাই, কি হচ্ছে এগুলা? না, দেখতেছি আজকে কোথায় কোথায় থাপ্পড়ের দাগ রয়েছে। এই 1 ঘন্টা ধরে ভিতরে কি করলেন বলেন তো? আরে কিছু না ম্যাডাম, শুধু আমাকে ভেতরে বসিয়ে রেখেছিল। শুধুই কি বসিয়ে রেখেছে নাকি অন্য কিছুও করছে? আরে কি বলছেন এগুলো? কি হচ্ছে এখানে? হঠাৎ ফারিয়া রুম থেকে বাইরে বের হয়ে বলল। ফারিয়া দেখলো সকলে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হলো বলুন, সকলে এখানে কি করছেন? না ম্যাডাম, কিছু না, এই একটু কথা বলছিলাম। ম্যাডাম। ফারিয়া আমার দিকে কেমন যেন চোখ করে যেন তাকালো, তারপর বলল, ওহো আচ্ছা, আপনারা শুনুন, কালকে আমাদের সকলের কুয়াকাটা যেতে হবে অফিসের কাজে, সাথে ভ্রমণ, 10 দিনের সফর। তাই সকলেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম, হঠাৎ ভ্রমণ, আবার অফিসের কাজ, আবার কুয়াকাটা, বিষয়টা কেমন জানি লাগলো আমার কাছে। কখন ম্যাম? কালকে সকাল 10টার মধ্যে সকলে চলে আসবে। তবে এই ভ্রমণে অফিস স্টাফ বাদে বাইরের কেউ এলাও না। এই বলে ফারিয়া তার রুমে চলে গেল। আর এদিকে সকলে তো খুব খুশি, কারণ ভ্রমণে যাবে, তাও 10 দিনের জন্য, অফিস থেকে সব খরচ। আমিও অনেক খুশি হলাম। তবে ছোট বোনকে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু বাইরের কেউ তো এলাও না। যাই হোক, বোনকে বলবনি অফিসের কাজে বাইরে যাব, ভ্রমণের কথা শুনলে মন খারাপ করবে। তারপর ছুটির সময় আমি ফরহাদ ভাইয়ের কাছে গেলাম সাহায্যের জন্য, কারণ 10 দিনের জন্য বাইরে যাচ্ছি, বাসায় কিছু টাকা না দিয়ে গেলে বাবা মা বোন খাবে কি। ফরহাদ ভাই, আমার একটু সাহায্য করবেন? কি সাহায্য বলুন? আসলে বাইরে যাচ্ছি অনেক দিনের জন্য, তাই বাড়িতে কিছু টাকা দেওয়ার দরকার ছিল। কিছু টাকা ধার দিবেন? না, দেব না। মুখের উপর না করে দিবে ভাবতে পারিনি, মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আপনাকে আমি টাকা দেবো কেন? ভাই বলে ডাকছি আপনাকে, আর আপনি কিভাবে এসে টাকা চাচ্ছেন? আমাকে কিছু টাকা ধার দিবেন? বুঝলাম বলে রাগ করছে, আমি ওভাবে টাকা চেয়েছি বলে। বলুন কত টাকা লাগবে? আমি ফরহাদ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ দিয়ে অঝরে পানি বের হতে লাগলো। আরে কান্না করছেন কেন? বলুন কত টাকা লাগবে? 5,000 হলে হবে। ওকে। ফরহাদ ভাই 5,000 টাকা বের করে দিল। তখনই আবার ফেরদাউস ভাই এসে, ওহো, আমি তাহলে কারো ভাই না? এভাবে বলছেন কেন? আপনি তো আমারও ভাই। যদি ভাই হতাম তাহলে আমার কাছে এসে টাকা চাইতেন। সরি ভাই, পরের বার চাবো। ফরহাদ ভাই হেসে দিল। ধরুন। ফেরদাউস ভাই আরো 5,000 বের করে আমার হাতে দিল। আরে, আমার এত টাকা লাগবে না। ধরুন বলছি। এক প্রকার জোর করে আমাকে টাকাগুলো দিল, আর বলে দিল দুজনে টাকা ফেরত দেবার কথা বললে খবর আছে। খুশিতে আমার চোখে পানি টলমল করছে, খুশিতে আমার চোখের পানি টলমল করতে লাগলো। এরকম সহপাঠীদের সাথে কাজ করলে, এদের মতো ভাই থাকলে পৃথিবীটা কত সুন্দর লাগে, বেঁচে থাকতে ইচ্ছা করে তখন। যাই হোক, টাকাগুলো নিয়ে বাসায় গেলাম।
বাসায় গিয়ে বোন বাবা মাকে বোঝালাম অফিসের কাজের জন্য বাইরে যাব। তাদেরকে 5,000 টাকা দিলাম আর 5,000 টাকা আমার কাছে রাখলাম। রোদেলাকে বললাম এই কয়দিন কলেজে না যেতে, বাবা মায়ের কাছে থাকতে বললাম। আর সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় বোনের কান্না দেখে আর আসতে ইচ্ছা করছিল না, তবুও চলে আসলাম। বোনটা এমনই, আমি কোথাও গেলে কান্না শুরু করে দেয়। যাই হোক, অফিসের সামনে এসে দেখি সকলে এসে হাজির, শুধু আমি দেরিতে আসছি। আর হ্যাঁ, ফারিয়ার প্রিয় কালার নীল রং এর পাঞ্জাবি পরে আসছি। কিন্তু ফারিয়া আমার দিকে একবার তাকে আর তাকালো না। যাই হোক, খারাপ লাগলেও আমি যাওয়াতে বাস চলা শুরু করলো। আমার পাশে সুজাতা এসে বসেছে, আর এটি দেখে ফারিয়ার রাগে ফুলতে লাগলো। আর ফারিয়া একা আমার পাশের বিপরীত সিটে বসেছে। পুরো একটা বাস, যাত্রী মাত্র 7 জন। আমরা সকলে একত্রে হলাম, মানে পাশাপাশি বসলাম। ভ্রমণটাকে মজাদার করতে সকলে একত্র হয়ে মজা করতে লাগলাম। বিশেষ করে সুজাতা বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, আর ফারিয়া তা দেখে রাগে অন্যদিকে তাকিয়েছিল। মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল। যে ফারিয়া আমার আশেপাশে কোনো মেয়েকে আসতে দিত না, সে ফারিয়ার সামনে এগুলো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন কি পরিমাণ রাগ করছে ফারিয়া। যাই হোক, অবশেষে আমরা কক্সবাজার চলে আসলাম। সেখান থেকে জাহাজে উঠলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কিন্তু পানি দেখে আমি অনেক ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না। ফারিয়া জানে এটি। আপনাদের বলে রাখি, এটি কোনো অফিসিয়াল ট্রিপ ছিল না, এটি ছিল ফারিয়ার সাজানো একটি ট্রিপ। শুধুমাত্র আমাকে শিক্ষা দেওয়ার জন্য ফারিয়া এই ট্রিপটি প্ল্যান করেছে। চলেন দেখি ফারিয়া কি করে আমার সাথে। তবে হ্যাঁ, আপনারা কেউ ফারিয়ার উপর রাগ করবেন না, কারণ গল্পের আসল মানে প্রধান কাহিনী একটু পরেই ঘটবে। আর যারা ভাবছেন গল্পটি আর কিছু পর্ব হয়ে শেষ হয়ে যাবে, তবে তারা শুনে রাখুন, গল্পটি অনেক বড়, অনেক কাহিনী নিয়ে সংগৃহীত। ধীরে ধীরে বুঝবেন, সাথে থাকুন, অনেক ভালো লাগবে আপনাদের। যাই হোক, জাহাজে ওঠার পর আমরা সকলে মিলে জাহাজের কিনারায় এসে উপর থেকে নিচের পানি দেখতেছিলাম। তীর থেকে অনেক দূরে চলে আসছি। তখন অনেক ক্লান্ত লাগছে আমার, চলেন রেস্ট নিন। চলেন সকলে। তারপর সকলে রেস্ট নিতে যেতে লাগলো। কি হলো, আপনি আসছেন না কেন? আপনারা যান, আমার অনেক ভালো লাগছে, সত্যি আমার অনেক ভালো লাগতেছিল। আচ্ছা থাকেন, আমরা গেলাম। আমি জাহাজের কিনারার দৃশ্য দেখতে থাকি। আমার পিছনে একটু দূরে ফারিয়া দাঁড়িয়েছিল। বাকি সকলে একটু আড়ালে যাওয়ার পর ফারিয়ার মুখে হাসি ফোটে, কারণ ফারিয়া এই সময়টার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, আপনারা যা ভাবছেন তাই, ফারিয়া আমাকে মেরে ফেলার চিন্তা করছিল। তবে এই পরিকল্পনাটা করেছে আবেগের বশে। ফারিয়া নিজেও জানে না সে কি করছে। যাই হোক, সুযোগ বুঝে আশেপাশে কেউ নেই দেখে তখন ফারিয়া চুপি চুপি দৌড়ে সোজা আমার কাছে এসে খুব জোরে আমাকে ধাক্কা দিল, যাতে আমি জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাই। কারণ ফারিয়া জানতো আমি সাঁতার জানি না। ধাক্কা খেয়ে আমি ছিটকে গিয়ে জাহাজের কিনারায় থাকা রডের সাথে আমি একটি বাড়ি খাই। বাড়ি খেয়ে আমি রডের উপর দিয়ে সমুদ্রে পড়ে গেলাম। সমুদ্রে পড়ে যাওয়ার সময় আমি মা বলে একটি চিৎকার দিই। সমুদ্রে পড়ে যাওয়ার সময় নিচ থেকে একটি মুহূর্তের জন্য আমার দৃষ্টি উপরে যায়। উপরে আমি স্পষ্ট দেখতে পাই ফারিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে আর হাসতেছে। কিন্তু আমার মা বলে চিৎকার দেওয়াটা ফারহাদ ফেরদৌস ভাইরা শুনতে পায়। এই আলাউদ্দিন ভাই মা বলে চিৎকার দিল মনে হলো। আমার তো তাই মনে হয়। চল তো গিয়ে দেখি। তারপর ফারহাদ আর ফেরদৌস ভাই দৌড়ে আসতে লাগলো। আমার চিৎকারটা জাহাজের অন্য সকলের কানেও পৌঁছেছে। এদিকে আমি উপরে ফারিয়াকে দেখতে থাকা অবস্থায় পানিতে পড়লাম। পানিতে পড়ার পর আমি শত চেষ্টা করছিলাম উপরে ভেসে থাকতে, কিন্তু তা পারছিলাম না। গভীর পানি একটি বাচ্চা শিশুর মতো আমি হাবুডুবু খাচ্ছিলাম। আমার বা পাটি নড়াতে পারছি না। উপরে রডের সাথে বাড়ি খেয়ে পা অবাস হয়ে গিয়েছে। বেঁচে থাকতে চেষ্টা করছিলাম, আর আমি জাহাজ থেকে দূরে সরে যেতে লাগলাম। এদিকে ফারহাদ আর ফেরদৌস ভাই এসে দেখে আমার জায়গায় ফারিয়া ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে। আমাকে দেখতে না পেয়ে ওনারা দ্রুত ম্যাডামের পাশে এসে দেখে ম্যাডাম নিচে তাকিয়ে হাসতেছে, আর ওনারাও নিচের দিকে তাকিয়ে দেখে আমি নিচে সমুদ্রের পানিতে পড়ে রয়েছি। ফারহাদ আর ফেরদৌস ভাই কোনো কিছু না ভেবে দ্রুত সেখান থেকে পানিতে লাফ দেয়। এটি দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে রয়েছে। ফারহাদ আর ফেরদৌস ভাই লাফ দেওয়া দেখে অন্যরা দ্রুত সেখানে আসে, আর তারা দ্রুত গোল গোল টায়ারের মতো কি যেন যেটি মানুষকে পানিতে ভাসিয়ে রাখে সেটি ফেলে দেয়। এদিকে আমি ফারহাদ আর ফেরদৌস ভাইয়ের কাছ থেকে অনেকটা দূরে ছিলাম। আমি আর বেশিক্ষণ ভেসে থাকতে পারছিলাম না। আমি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকি। পানিতে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখতে পাই ফারহাদ আর ফেরদৌস ভাই আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু সমুদ্রের ঢেউয়ের জন্য তারা দ্রুত আমার কাছে আসতে পারছিল না। তারপর আমার আর কিছু মনে নেই। হ্যাঁ, আমি পানিতে ডুবে যাই, কিন্তু অবাক করে দিয়ে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে সমুদ্রের মধ্যে ছোট্ট একটি স্পিড বোর্ডে আবিষ্কার করলাম। আর ফারহাদ ভাই আমার পেটে চাপ দিচ্ছিল। আমার মাথা ছিল ফারহাদ ভাইয়ের কোলে।
আমি কাশি দিয়ে উঠলাম। আমার নাক মুখ দিয়ে পানি বের হতে লাগলো।